আসসালামু আলাইকুম। এনসিপি কি বাংলাদেশের অদ্বিতীয় শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হতে যাচ্ছে কিনা? এটা অনেকে এখন ভাবতেছে যে আসলে আমলিকবিহীন এই বাংলাদেশে অদ্বিতীয় শক্তিশালী একটি দলে এনসিপি যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা হয়তো অদূর ভবিষ্যতে বা খুব অল্প সময়ের ভিতরে তার যে অবস্থান তৈরি হচ্ছে বা তৈরি হতে যাচ্ছে সেটারই বহিঃপ্রকাশ আমরা ইতিমধ্যে বেশ কিছু কার্যক্রমের মধ্যে দেখতে পাচ্ছি। এনসিপিকে নিয়ে যেভাবে মানুষ ট্রল করতো একটা সময় বা এনসিপির কার্যক্রমকে নিয়ে যেভাবে ট্রল করতো, তাদের বর্তমানে যে কার্যক্রম বা বর্তমানে যে সাংগঠনিক পরিস্থিতি এটা দেখে মনে হচ্ছে যে আসলে এনসিপি খুব দ্রুত সময় বা অল্প সময়ের ভিতরে এনসিপি বাংলাদেশের একটি অদ্বিতীয় একটি শক্তিশালী দলে পরিণত হতে যাচ্ছে। যদি না আওয়ামী লীগ খুব দ্রুত ফিরে আসে তাহলে আওয়ামী লীগের অবর্তমানে বাংলাদেশ মানে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে যেমন জামাতকে ধরা হয় তেমনি এনসিপিকে এখন ছোট করে ধরলে মনে হয় যে ভুল হবে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি দলে বিভিন্ন দল থেকে তারা নেতাকর্মীরা এসে এনসিপির দলে যোগদান করছে এবং সেই দল যোগদানগুলো খুব স্বাভাবিকভাবে ধরলে হয় না। কারণ একটি ছোট দলকে যখন একজন দুজন তিনজন করে এভাবে আসতে থাকে বিভিন্ন দল থেকে তখন ওই দলটা একটা সময় যে খুব শক্তিশালী দলে পরিণত হয় এটা কিন্তু আসলে অস্বীকার করার মতো না। কারণ আমরা যদি দেখি ইন্টারন্যাশনালি যে সমস্ত পলিটিক্স বা পলিটিশিয়ান যারা আছে এভাবে কিন্তু দেখা যায় ছোট ছোট দলগুলোকে, যেমন পাকিস্তানে ইমরান খানের দলটা দেখেন, সে দলটা যখন গঠন করে তখন একজন পাকিস্তানি একজন ক্রিকেটার হিসাবে তিনি কিন্তু সারা বিশ্বে পরিচিত ছিল। সে যখন একটা দল গঠন করে এরকম ভাবে কিন্তু বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিদেরকে নিয়ে যখন একটা দল দাঁড় করায় খুব অল্প সময়ের ভিতরে পাকিস্তানের যে ইমরান খানের পিটিআই সম্ভবত এই দলটা কিন্তু একটা সময় রাষ্ট্রে কিন্তু ক্ষমতায় আসে। তো এনসিপির যে জন্মক্ষণ খুব অল্প দিনের, এই যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে 24শে জুলাই গণঅভ্যুত্থানের পরে পরবর্তী সময় এনসিপির জন্ম। তো এনসিপির যে বর্তমান অবস্থা এই অল্প সময়ের ভিতরে আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা দেখেছি নির্বাচনের আগে যে এনসিপির যে অবস্থান তার চেয়ে অনেকটাই শক্তিশালী হয়েছে। আমি কেন এতগুলো কথা বললাম আপনারা হয়তো বা বিরক্ত হতে পারেন। কথাটা বললাম এই জন্য যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপিতে যে সমস্ত দলের নেতাকর্মীরা ছোট ছোট নেতাদের পাশাপাশি এখন বড় বড় নেতারাও কিন্তু ইতিমধ্যে এনসিপিতে যোগদান করছে। তারই ধারাবাহিকতা আজকে আমরা যেটা দেখতে পেলাম যে বিএনপির বহিষ্কৃত নেতা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিন্তু একটাখানি কথা না, একটা দলের সেন্ট্রাল লিডার ধরতে গেলে সে অবশ্যই সেন্ট্রাল লিডার ইসহাক সরকার, আপনারা সবাই জানেন তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন কোন একটি কারণে। তার ভিতরে অভিমান আছে, রাগ আছে, হয়তো দল তাকে সেই জায়গাটা তৈরি করতে দেয়নি। সেই রাগে অভিমানে হোক যেভাবে হোক তিনি একটি দলকে বেছে নিয়েছেন, সেটা নিয়েছেন এনসিপি। এবং নিশ্চয়ই এটা এনসিপির জন্য একটা পজিটিভ বা এবং আগামী দিনে যে এনসিপি শক্তিশালী হচ্ছে তার একটা বহিঃপ্রকাশ। কারণ আমরা জানি যে তিনি একজন সাংগঠনিক সম্পাদক ছিলেন কেন্দ্রীয়, তার একটা দলের একটা তার কিন্তু তার বিপুল হিউজ পরিমাণ একটা সমর্থক আছে। তিনি যখন একটা দল থেকে অন্য দলে যাবে তার যে কিছু সমর্থক অবশ্যই সেখানে যাবে, এটা স্বাভাবিক। এবং আরেকটি বিষয় হচ্ছে জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি ভাই, উনি একজন পরিচিত মুখ, তিনি সরাসরি এনসিপি রাজনীতিতে যোগ দিলেন আজকে। এবং কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে এমন কেউ চেনে না বাংলাদেশে, যারা সোশ্যাল মিডিয়া অন্ততপক্ষে যারা ঘাটাঘাটি করে তারা কাফিকে সবাই চেনে কম বেশি। ঠিক আছে, সেও আনুষ্ঠানিকভাবে আজকে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপিতে যোগদান দিয়েছে। শুক্রবার বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগদান করে। এই সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেন। পর্যায়ক্রমে যে সমস্ত নেতারা দলে দলে যোগদান করছে এনসিপিতে, বাংলাদেশের এখন একটি দলকে তারা বেছে নিয়েছে সরকার দলের বাহিরে, সেটি হচ্ছে এনসিপি। কেউ কিন্তু নতুন করে জামাতে যোগ দেওয়ার মতো এরকম এরকম খুব জামাতে যোগ দেওয়ার মতো সুযোগ নাই। কারণ জামাতের একটা রাজনৈতিক তাদের একটা স্ট্রাকচার আছে বা গঠন প্রণালী আছে, সেই গঠন প্রণালীতে আসলে সরাসরি কেউ জামাতে গিয়ে যোগদান করতে হয় না। কারণ জামাতের রাজনীতি হচ্ছে একদম নিচ থেকে উঠে আসতে হয়, তাদের অনেকগুলো স্টেপ পার হতে হয়, তারপরে জামাতের একজন সদস্য বা জামাতের একজন কর্মী বা জামাতের একজন সাথী হতে পারে। এরকম ওদের রাজনৈতিক সিস্টেমটা অন্যরকম। কেউ ইচ্ছা করলেই জামাত থেকে বের হয়ে যেতে পারে কিন্তু জামাতে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতির মধ্য দিয়ে এখন আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে এনসিপি। এটাই তার বাস্তব উদাহরণ। কারণ যেটা একটা সময় জামাত জাতীয় পার্টি ছিল, সেই জাতীয় পার্টির এখন অস্তিত্বহীন হয়ে পড়ছে। আগামী দিনে একটি তৃতীয় পরাশক্তি বলেন দ্বিতীয় পরাশক্তি একটি রাজনৈতিক দলে পরিণত হতে যাচ্ছে এনসিপি। এটা আর বলতে কোনো বাধা থাকবে না। তবে এই যে তাদের যে দলে যোগদান, এই দলীয় সূত্রে একটা তথ্য জানিয়েছে যে ইসহাক সরকারকে এনসিপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হইতে পারে। তিনি যেহেতু যুব দলের একটা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন, তাকে তো অবশ্যই একটা এই দলে যোগদান যখন করছে তাহলে অবশ্যই দলের একটা গুরুত্বপূর্ণ জায়গাতে তাকে রাখবে বিধায় তিনি কিন্তু দলে যোগদান করছে, এটা স্বাভাবিক।
তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। দক্ষিণের এ লক্ষ্যে বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ পদত্যাগ করবেন বলে জানা গেছে। আচ্ছা, মানে দলের মধ্যে আবার গুতাগুতি শুরু হয়েছে কিছুটা। ইসাক সরকার ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকার আমলে বিএনপির আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি ৩ শতাধিক মামলার আসামি হয়েছিলেন। পরবর্তী বেশ কয়েকটি মামলা আদালত থেকে তিনি খালাসও পেয়েছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ইসহাক সরকার, তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে দল থেকে বহিষ্কার করে। এই যে বিষয়গুলো, বিএনপির রাজনীতিতে আমি কয়েকটি ভিডিও এর আগেও করেছি যে বিএনপির রাজনীতিতে যে চরম একটা ভুল সিদ্ধান্ত, সেটার অনেকটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারতেছি, এবং আগামীতে যে বিএনপি একটা কর্মীবিহীন দলে পরিণত হতে যাবে, এই যে এই সমস্ত ব্যক্তিরা যে ইসহাক সরকারের মতো যে এত শক্তিশালী আরেকটি ব্যক্তি ছিল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, তিনিও কিন্তু তিনি অবশ্যই যে কোনো আসন থেকে নির্বাচন করার যে তার যে দক্ষতা বলেন, তার যোগ্যতা বলেন, সব দিক দিয়ে কিন্তু সে পারফেক্ট একটা পার্সন। ইসহাক সরকার সেন্ট্রালের যুবদলের সাংগঠনিক সম্পাদক, সেও যে কোনো জায়গা থেকে নমিনেশন পাওয়ার যোগ্যতা রাখে এবং চাইতেই পারে সেটা। দল থেকে না দেওয়াটা দলের এখতিয়ার, কিন্তু সে নির্বাচন করতেই পারে, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কারণে তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। এই যে বিষয়টা, এই যে বহিষ্কার এই বহিষ্কার করতে করতে একটা সময় দেখা যাবে কি বিএনপির আসলে যারা ত্যাগী নেতা বা মাঠ পর্যায়ে যারা কাজ করে, এই সমস্ত নেতারা হারিয়ে ফেলবে, নেতাদের হারিয়ে ফেলবে। কারণ বিএনপির মধ্যে ইতিমধ্যে যে বিএনপি চেয়ারপারসনকে ইতিমধ্যে হাইব্রিড নেতারা ঘিরে ধরেছে, ত্যাগী বা যে সমস্ত আসলে পরীক্ষিত নেতারা, তারা কিন্তু অনেকটা দূরে সরে যাচ্ছে। বেশ কিছু ত্যাগী নেতা গত ১৭ বছরে যে বিএনপির পক্ষ থেকে তারা যে আন্দোলন করে দলটাকে টিকিয়ে রেখেছে, সে সমস্ত নেতাদেরকে তারা নমিনেশন দেয়নি। কেন দেয়নি, কি জন্য দেয়নি? জোটের জন্য। নির্বাচনটা যদি এক পর্যায়ে বলেন যে সেটা যে ওই মাস্টার প্ল্যানিং একটা নির্বাচন, এটা তো অনেকেই বলার চেষ্টা করতেছে। তো মাস্টার প্ল্যানিং নির্বাচন করার জন্যই যদি এত কিছু করা লাগে, তাহলে দলের ত্যাগী নেতারা নমিনেশন পাইলে সমস্যা কি হতো? এখানে বিভিন্ন জোট থেকে তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। জোটের নেতাদের কারণে ত্যাগী নেতারা অনেক এই যে রুমিন ফারহানা দেখেন, গত ১৭ বছর তিনি কি না করছেন দলের জন্য। একটা মানে জোটবদ্ধ একটা নির্বাচন করার কারণে, জোটের এক নেতার কারণে রুমিন ফারহানাকে নমিনেশন দেওয়া হলো না। নমিনেশন না, কারণ রুমিন ফারহানা যখন সিদ্ধান্ত নিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে, তখন তাকে কি করলো, দল থেকে বহিষ্কার করলো। এরকম এই যে ইসহাক সরকার, একে দল থেকে বহিষ্কার করছে। সাইফুল আলম নীরব, যুবদলের সাবেক সভাপতি, সে কিনা মানে মাঠ পর্যায়ে থেকে উঠে আসছে, ছাত্র দলের রাজনীতি থেকে সে পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু আজকে সে যুব দলের সেন্ট্রাল সভাপতি হয়েছে। পরবর্তীতে যুব বিষয়ক সম্পাদক সেন্ট্রালের কেন্দ্রীয় যে পোস্ট তিনি ক্যারি করতেছিলেন, সেই ব্যক্তিকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। তো এই যে দল থেকে বহিষ্কারের একটা প্রভাব বিএনপিতে দেখা যাচ্ছে, এরকম পর্যায়ক্রমে এই সমস্ত নেতারা যখন অন্য দলে গিয়ে যোগদান করবে, এই যে ইসহাক সরকারের মতো একজন দল, একটা এনসিপির মতো একটা ছোট্ট একটা দল, এই দলটাকে ভারী করে ফেলতেছে এই সমস্ত ইসহাকের মতো লোকেরাই। তারা কি করবে? তাদের তো একটা রাজনীতির তাদের একটা অবস্থান দরকার আছে, যে কোনো একটা দল দরকার আছে। তো যাই হোক, তারা এরকম দল থেকে বহিষ্কার হয়ে গিয়ে অন্য একটা দলে যোগদান করতেছে, আর সেই যোগদানের দলটাকে বেছে নিচ্ছে এখন এনসিপি কে। বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগে যোগদান করার কোনো সুযোগ নেই, কার্যক্রম নিষিদ্ধ একটি দলে পরিণত হয়েছে। জাতীয় পার্টিতে তো প্রশ্নই আসে না, এবং একটা মাত্র দল আছে বিরোধী দল, সেটা হচ্ছে জামাত। জামাতে ইচ্ছা করলে আপনি যে কেউ ইচ্ছা করলে কিন্তু দলে যোগদান করতে পারবেন না, এটা স্বাভাবিক। তো এখন একটাই দল আছে, সেটি হচ্ছে এনসিপি। তো এইভাবে যদি বিএনপিতে বিভিন্ন দল বিভিন্ন নেতা নেত্রীদেরকে যদি দল থেকে বহিষ্কার করা হয়, নমিনেশন না দেওয়া হয়, তাদের ক্ষোভ রাগ থেকে তারা কিন্তু গিয়ে এনসিপিতে অবস্থান তৈরি করতেছে, এবং প্রত্যেকটা নেতারই কিন্তু তাদের কিন্তু একটা এলাকা ভিত্তিক একটা তাদের প্রভাব আছে, জনপ্রিয়তা আছে। তো তাদেরকে ছোট করে দেখলে হবে না, কারণ এই সমস্ত নেতারা তাদের মাঠ পর্যায়ে তাদের একটা কিন্তু অবস্থান আছে। আর এরা যখন দল থেকে কোনো কিছু না পেয়ে এরা যখন বহিষ্কৃত হবে, তারা মনের ক্ষোভে, রাগের ক্ষোভে, যে কোনো ভাবে তারা কিন্তু অন্য দলে যখন যাবে, সেই দলটা অবশ্যই ভারী হবে, সেই দলটা অবশ্যই শক্তিশালী হবে। এই যে ইসহাক সরকার, তার একটা প্রভাব আছে ঢাকা ৭ আসনে এলাকায়, কিন্তু তার অনেক দীর্ঘদিন ধরে সে এখানে থাকে, তার একটা অবস্থান আছে এখানে, তার একটা জনপ্রিয়তা আছে, তার এখানে কর্মী আছে। এনসিপিতে যাওয়া মানে কি, সে কিন্তু অবশ্যই একটা বিএনপির জন্য অবশ্যই একটা এখন বিএনপিকে ফেস করবে ইসহাক সরকার, তাও এনসিপির পক্ষ থেকে। এটাই বাস্তবতা। এবং একই অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেওয়া মহিউদ্দিন রনি রেলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে পরিচিতি লাভ করেন। মহিউদ্দিন রনি, যিনি রেলের অনিয়ম নিয়ে তার যে আন্দোলন শুরু হয়েছে, সেখান থেকে তার পরিচিতি। অন্যদিকে নুরুজ্জামান কাফি, তার জনপ্রিয় সামাজিক সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে পরিচিত একজন মুখ, তিনিও কিন্তু আসলে এনসিপিতে যোগ দিয়েছেন, তার একটা পরিচিতি আছে। সমস্ত লোকেরা যখন একটা দলে, ছোট দলে যাইতে থাকবে, একটা পরে
একের পর এক দলটা ভারী হইতে থাকবে, এটাই বাস্তবতা। তবে যারা বিশ্লেষক তারা মনে করতেছে যে এনসিপিকে আসলে এখন ছোট করে বা খাটো করে দেখার কোনো অবকাশ নেই। বাংলাদেশে অদ্বিতীয় একটি পরাশক্তি একটি রাজনৈতিক দলে পরিণত হচ্ছে এনসিপি। হয়তোবা একটা সময় আমরা দেখতে পারবো 2, 4, 5 বছর 10 বছর পরে যে এনসিপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বিএনপিরই অনেকটা হিমশিম খেতে হবে। সেই পরিস্থিতি হয়তোবা আমাদের জন্য অপেক্ষা করতেছে, তথা বিএনপির জন্য সারা অন্যান্য রাজনৈতিক দলের জন্য কিন্তু অপেক্ষা করতেছে। যাই হোক, আমরা আসলে কোনো দলকে ছোট করে দেখবো না। কোনো দলের ভিতরে থাকা যে সমস্ত অভিমানী রাগ ক্ষোভ করা নেতা নেত্রীরা যারা আছে তাদেরকে অবশ্যই দলে আবারও সুযোগ দেওয়া উচিত এবং দলে সেটা বোঝা উচিত। তো সবাই মানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরামর্শটা আসলে আমি জানি না, এটা ব্যক্তিগত আমার পরামর্শ, আপনাদের হয়তো অনেকে মানসিকভাবে লাগতে পারে, তার জন্য অবশ্যই সরি। তো আজকের মতো এখানে শেষ করলাম। বিদায় বেলায় আপনাদেরকে আবারও সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।